প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ৪১তম পর্ব। প্রতি বিপ্লবী চক্রান্ত, মুশতাক সরকার এবং সেনা পরিষদ। ১৫ই আগস্ট ১৯৭৫ সালের সফল বৈপ্লবিক অভ্যুত্থানের বিজয়কে আপামর দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানালেও পরাজিত বাকশালী চক্র ও জাতীয় স্বার্থবিরোধী মহল সহজে এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না। তারা জনসমর্থনের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে এই বিপ্লবের বিরোধিতা করতে না পেরে গোপনে তাদের হারানোর স্বর্গ ফিরে পাবার আশায় তাদের বিদেশি প্রভুদের যুগ সাজেশে চক্রান্তের জাল বুনতে শুরু করে বিপ্লবের পর মুহূর্ত থেকেই। তাদের এই ধরনের তৎপরতা সম্পর্কে আমাদের সদা সতর্ক থাকতে হচ্ছিল। বিপ্লবের পর পরাজিত শক্তিকে সমূলে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার জন্য আমরা সচেষ্ট ছিলাম। সর্বদলীয় সরকার কায়েম করে তার তত্ত্বাবধানে যথাশীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতীয়তাবাদী চেতনাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে। একই সাথে উদ্যোগ নেওয়া হয়েছিল জাতীয় রক্ষী বাহিনীকে প্রপার সার্চিংয়ের পর সেনাবাহিনীর সাথে একত্রীভূত করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেনাবাহিনীর পুনর্গঠন করে বিপ্লবের সপক্ষ শক্তিকে সুসংঘবদ্ধ করার। সেনা পরিষদের পক্ষ থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল নবনিযুক্ত সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। বিপ্লবের প্রতি পূর্ণ সমর্থন দানকারী জেনারেল উসমানীকে নিয়োগ করা হয় প্রেসিডেন্ট মুশতাকের সামরিক উপদেষ্টা। তার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের উপেক্ষিত সামরিক বাহিনীর সার্বিক কাঠামো নতুন করে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ধাঁচে গড়ে তোলা। সেনাবাহিনীর পুনর্গঠনের কাজটি তখনকার পরিপ্রেক্ষিতে ছিল খুবই জটিল এবং দুরূহ একটি কাজ। রক্ষী বাহিনীর সদস্যদের বাছাই করে তাদের সেনাবাহিনীতে নিয়োগ করতে হবে। সেনাবাহিনী থেকে বাকশালীমনা, দুর্নীতিপরায়ণ ও উচ্চবিলাসীদের বের করে দিতে হবে। প্রয়োজন মতো ইউনিটগুলির পুনর্বিন্যাস করতে হবে। কমান্ড স্ট্রাকচারের প্রচুর রদবদল করতে হবে। সর্বোপরি সেনাবাহিনীর প্রতিটি সৈনিককে বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এই সমস্ত কাজে বিভিন্ন ক্যান্টনমেন্টের সেনা পরিষদের সদস্যরা ছিল জেনারেল জিয়ার মূল শক্তি। তাদের সার্বিক সাহায্যের উপর ভিত্তি করেই জেনারেল জিয়া তার দায়িত্ব পালন করে চলছিলেন। আওয়ামী বাকশালী আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের সামরিক বাহিনীতে পূর্ণবহলের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই নীতি কার্যকরী করার দায়িত্বও দেওয়া হয়েছিল জেনারেল জিয়াউর রহমানকে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী তার দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করেন। একই সাথে আমরা তখন দেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনৈতিক দল, গ্রুপ এবং ব্যক্তিবর্গের সাথে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, জাতীয় সরকার, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে মত বিনিময় করছিলাম। এই প্রক্রিয়াটাও ছিল ভীষণ জটিল। বিগত ঐক্য প্রক্রিয়ার মত এই সমস্ত বিষয়ে আলোচনাকালে সব রাজনৈতিক দলই তাদের দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছিলেন। এমনকি জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি খন্দকার মুশতাক আহমেদও প্রথমে মেনে নিতে চাচ্ছিলেন না। তিনি চাইছিলেন সরকার প্রধান থেকে একটি নিজস্ব দল গঠন করে তার অধীনস্থ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন করতে। কিন্তু আমাদের জোরালো যুক্তির পরিপ্রেক্ষিতে তাকে মেনে নিতে হয়েছিল জাতীয় সরকার গঠনের প্রস্তাব। যে সংসদ গণতন্ত্রের বলি দিয়ে বাকশাল কায়েম করেছিল, তাদের মাধ্যমে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার পর মুশতাক সরকার ও গণপরিষদ ভেঙে দিয়ে দলীয় সরকার গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা। বামপন্থী রাজনৈতিক অনেক দল, বিশেষ করে জাসদ, চাচ্ছিল একটি বিপ্লবী সরকার কায়েম করে তাদের দলীয় কর্মসূচি যেন আমরা বাস্তবায়ন করি। কিন্তু তাদের সেই সব প্রস্তাবকে নাকচ করে দিয়ে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার কোনো ইচ্ছা নেই আমাদের। এমনকি রাজনীতিতে সরাসরিভাবে সেনাবাহিনীর অংশগ্রহণের বিরুদ্ধে সেনা পরিষদ, জাতীয় কিংবা নির্দলীয় সরকার গঠন করা হবে, কোনো বিশেষ দলের কর্মসূচি কার্যকরী করার জন্য নয়। তাদের দায়িত্ব হবে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা। দলীয় কর্মসূচি বাস্তবায়নের অধিকার অর্জন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল জেনারেল জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল, তাদের সাথে হাত মিলিয়েছে কিছু বাকশালীপন্থী অফিসার। ব্রিগেডিয়ার খালেদ একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভীষণ উচ্চবিলাসী। তার উচ্চবিলাস চরিতার্থ করার জন্য অতি কৌশলে যুদ্ধের সময় থেকেই তিনি তার শক্তি এবং প্রভাব বৃদ্ধি করার প্রচেষ্টা করে আসছিলেন। মুজিব সরকার ও বাকশালীদের সহানুভূতিও ছিল তার প্রতি। আচমকা বাকশালী সরকারের পতনের ফলে তার সব পরিকল্পনা ভেস্তে যায়। তাই তিনি মরিয়া হয়ে উঠেছিলেন যে কোনো উপায়ে হোক তার পরিকল্পনা কার্যকরী করে তার উচ্চবিলাস চরিতার্থ করতে। তার এই হীন চক্রান্তমূলক কার্যকলাপ থেকে তাকে কিছুতেই নিরস্ত্র করতে পারছিলেন না জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতার প্রতি ব্রিগেডিয়ার খালেদের এই দুর্বলতার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিল বাকশালী চক্র, তাদের মুরব্বী সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং তাদের দূষর ভারতীয় সম্প্রসারণবাদ।
15ই আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহের চাকা ঘুরিয়ে দিয়ে আগস্ট বিপ্লবের পূর্ব অবস্থায় দেশকে নিয়ে যাবার এক গভীর ষড়যন্ত্রের সূচনা ঘটানো হলো ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মাধ্যমে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টেও এই ষড়যন্ত্রের ব্যাপারে তথ্য পাওয়া যেতে লাগলো। ব্রিগেডিয়ার খালেদের প্রধান উস্কানিদাতা ছিল কর্নেল সাফায়াত। শেখ মুজিবের প্রতি অন্ধ এই অফিসার কিছুতেই বাকশালী সরকারের পতনকে মেনে নিতে পারছিলেন না। কুখ্যাত আত্রাই অপারেশনের চ্যাম্পিয়ন কর্নেল সাফায়াত জামিল, যাকে পরে ঢাকায় ব্রিগেড কমান্ডার হিসেবে নিয়োগ করে শেখ মুজিব পুরস্কৃত করেছিলেন, সেই সাফায়াত জামিলের অধীনস্থ ঢাকা ব্রিগেডেই মুজিব সরকারের পতন ঘটালো। এই হিউমিলেশন তার পক্ষে কিছুতেই সহ্য করা সম্ভব হচ্ছিল না। ব্রিগেড কমান্ডার হিসেবে এই গ্লানি তাকে কুরে কুরে খাচ্ছিল। এর জন্যই সে ব্রিগেডিয়ার খালেদকে মুশতাক সরকার এবং জেনারেল জিয়ার বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে বাকশালী চক্র ও তাদের বিদেশি প্রভুদের ক্রিয়ানকে পরিণত করেছিল। তাদের সাথে জোট বেঁধেছিল রক্ষী বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগরতলা মামলার আসামিদের কয়েকজন অফিসার। প্রথমত আমরা এবং কর্নেল উসমানী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের এই ধরনের আত্মঘাতী এবং জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন সেটা বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু ক্রমে যখন বিভিন্ন সেনানিবাসগুলো থেকে সেনা পরিষদের সদস্যরাও একই ধরনের খবর পাঠাতে লাগলো, তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে উঠল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে এই ধরনের সর্বনাশা চক্রান্ত থেকে সরে দাঁড়াবার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম, কিন্তু তাতেও বিশেষ ফল হলো না। পরিশেষে সিদ্ধান্ত নেওয়া হলো ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়াত এবং তাদের সহযোগীদের অবিলম্বে সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। দেশ এবং জাতিকে দাসত্বের হাত থেকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। অনেক বিচার বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো অসৎ এবং কঠোর বাকশালপন্থী অফিসারদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হবে। সর্বমোট 36 জন অফিসারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ স্বাধীনতা সংগ্রামের সব যোগ্য কমান্ডারদের প্রতি একটা বিশেষ আকর্ষণ এবং আনুগত্য ছিল তাদের অধীনস্থ যোদ্ধাদের। সেই পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়াতকে চাকরিচ্যুত করলে সেনাবাহিনীতে একটা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের চক্রান্তের আসল উদ্দেশ্য সৈনিকদের সামনে তুলে ধরলে ব্যক্তিগত আনুগত্য যাদের আছে তারাও জাতীয় স্বার্থ বিরোধী হীন চক্রান্তকে সমর্থন করবে না। আমাদের তরফ থেকে সিদ্ধান্তের কথাটা জেনারেল জিয়াই জেনারেল উসমানীকে জানালেন। সব শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না খালেদ এবং সাফায়াত এই ধরনের ন্যাক্কারজনক কাজে লিপ্ত হতে পারে। কিন্তু গোয়েন্দা বিভাগীয় প্রধানরা যখন বিস্তারিত রিপোর্ট তার সামনে পেশ করলেন, তখন অসহায় আক্ষেপে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি। বৃহত্তর চক্রান্ত শুরু করে খালেদ চক্র। গোয়েন্দা রিপোর্টগুলো থেকে পরিষ্কার হয়ে উঠেছিল এই চক্রান্তে হাত রয়েছে বাকশালীদের একটি চক্র এবং তাদের সার্বিকভাবে মদত যোগাচ্ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও সোভিয়েত ইউনিয়ন। তাদের রিপোর্ট অনুযায়ী ভারত এবং সোভিয়েত ইউনিয়ন চেষ্টা চালাচ্ছে আর্মির মধ্যে কিছু লোকের মাধ্যমে একটা প্রতি বিপ্লবী ঘটনা ঘটিয়ে জাতীয় পর্যায়ে বিভক্তি সৃষ্টি করে দেশকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে 25 বছরের আত্মঘাতী চুক্তির আওতায় সরাসরিভাবে হস্তক্ষেপ করে জনাব তাজউদ্দিনের নেতৃত্বে একটি অনুগত সরকার গঠন করে বাংলাদেশকে আবার একটি করদ রাজ্যে পরিণত করা। রিপোর্ট থেকে আরও জানা গেল এই নীল নকশা বাস্তবায়নে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় ও সোভিয়েত ইউনিয়ন দূতাবাস যৌথভাবে অত্যাধিক মাত্রায় তৎপর রয়েছে। তাদের পরামর্শে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই সাবেক সাংসদ বাকশালী নেতা জনাব রাশেদ মোশাররফ সংশ্লিষ্ট মহল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মধ্যে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন। এই চক্রান্তের সম্পর্কে পরবর্তীকালে জনাব এনায়েতুল্লাহ খানের পত্রিকা সাপ্তাহিক হলিডেতে এক বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়। রয়টার সংবাদদাতা জনাব আতিকুল আলমের হাতে ভারতীয় হাই কমিশনার জনাব সমর সেনের কাছে অভ্যুত্থান বিষয়ক জনাব তাজউদ্দিনের সহস্ত লিখিত একটি চিঠি পৌঁছেছিল। জনাব জিল্লুর রহমান খান লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ গ্রন্থে লিখেছিলেন, খালেদ মোশাররফের অভ্যুত্থানের বিষয়ে জেলে থাকা 4 নেতা অবহিত ছিলেন। এটা ছিল একটি মুজিবপন্থী পাল্টা অভ্যুত্থান, কারণ 4 নেতা বীর দর্পে জেল থেকে বের হয়ে এসে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। জেনারেল জিয়া নিজের অজ্ঞাতেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন। মুজিব আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত অফিসারদের পুনর্বহালের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জেনারেল জিয়াকে অনুরোধ জানানো হয়। এর কয়েকদিন পরেই আমরা আবার চাকরিতে পুনর্বহাল হই। এতে করে সেনাবাহিনীতে বিপ্লবের সপক্ষ শক্তি বৃদ্ধি পায়। জেনারেল জিয়ার হাতেও এতে করে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়ে ওঠে। জেনারেল জিয়া অবিলম্বে আমাদের সবাইকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলিতে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেন।
আমাদের সেনাবাহিনীতে পুনর্বাসনের ফলে ব্রিগেডিয়ার খালেদ ও তার সমর্থকরা বিতর সম্ভ্রস্ত হয়ে পড়ে। তারা বুঝতে পারেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসলে তাদের কোনো ষড়যন্ত্রই কার্যকরী করা সম্ভব হবে না। তারা এটাও বুঝতে পারল যে তাদের দিন ফুরিয়ে এসেছে, তাই তারা অস্থির হয়ে উঠলেন মরণ কামড় দেওয়ার জন্য। ওই সময়ে একদিন জেনারেল জিয়া প্রেসিডেন্ট মুশতাকের কাছ থেকে কর্নেল রৌফ, শেখ মুজিবের আমলে তার বিশেষ আস্থাভাজন সেনাবাহিনী গোয়েন্দা প্রধান এবং কর্নেল মালেকের চাকরি চুক্তির ফাইল সই করিয়ে নিয়ে সেনাবাহিনী থেকে তাদের অবসর প্রদানের আদেশ জারি করলেন। ব্যাপারটা জানতে পেরেই আমি শঙ্কিত হয়ে পড়লাম। ছুটে গেলাম জেনারেল জিয়ার কাছে। স্যার, এটা আপনি কি করলেন? কথা ছিল 36 জনকে একই সাথে অবসর প্রদান করা হবে, সেটা না করে মাত্র 2 জনকে অবসর প্রদান করে বাকি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিলেন আপনি। এটা কি ঠিক হলো? জবাবে জেনারেল জিয়া আমাকে বললেন, ডোন্ট ওরি, লেট মি মুভ স্টেপ বাই স্টেপ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।